তলে তলে অনেক কিছু ঘটে যাচ্ছে দর্শক। তো আমেরিকার সাথেও মনে হয় বাংলাদেশের হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঝানু প্লেয়ার, বাপরে বাপ, চাইলে আমার হয়ে গেল, 90 দিনও লাগলো না, তার আগেই দ্রুত গতিতে হয়ে গেল। এবং এটা এই মুহূর্তে একটা হওয়াটা খুব জরুরি দর্শক। বলে বুঝছেন চাইনিজ মাইল, চাইনিজ টেকনিক্যাল মাইল বলে এগুলাকে। সে চাইনিজ মাইল দিয়া না বুঝছেন মনটাকে না নরম কইরা ফেলাইছে। মনে মনে ভাববে ভাই এই কোন খেলোয়াড় রে ভাই, কার সাথে পাঙ্গা নিছি, আর পাঙ্গা নিবে না। মির্জাদের খবর আছে, ডাক্তার পিনাকি ভট্টাচার্য খবর করে ছাড়বে। আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এরকম উলঙ্গ করেছে মির্জা আব্বাসকে, সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ঢুকিয়ে দিয়েছে। কুটি চাল চাইলা মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন বরবাদ করে দিয়েছেন। এবং এই খুনের রক্ত মির্জা আব্বাসের হাতে, এই খুনের রক্ত সাদেক হোসেন খোকার হাতে, এই খুনের রক্ত মির্জা ফখরুলের হাতে, এই খুনের রক্ত আব্দুল আউয়াল মিন্টুর হাতে, এই খুনের রক্ত। চমৎকার আরেক জাফর ইকবাল রাজনীতিতে। আমাদের কাছে খবর আছে, বুঝছেন, সব খবর আছে। কি করেছেন হাসিনার আমলে, কেমনে কারে ম্যানেজ করেছেন, সব খবর আছে। আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছবো। আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব চিরতরে। আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছে। দর্শক, সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য খবর। এই প্রথমবারের মতন মাইল ফলক স্পর্শ করলো, যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। শেখ হাসিনার 15 বছরে এত উন্নয়ন, এত জোয়ার না হয়নি। 24 ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। কত বড় মুফতি সাহেব পাপিয়া, তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে। এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল। সার্জিসের এই আহ্বানে আমি একমত। যেই সিদ্ধান্তগুলা দেশের জন্য, যে সিদ্ধান্তগুলা জাতির জন্য, যে সিদ্ধান্তগুলা বিশ্বের জন্য কল্যাণকর, সেই সিদ্ধান্তের পক্ষে সবসময়। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। দর্শক, সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা, অবিশ্বাস্য খবর। এই প্রথমবারের মতন বাংলাদেশ $300 কোটি রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করলো। $3 বিলিয়ন মার্কিন, যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। শেখ হাসিনার 15 বছরে এত উন্নয়ন, এত জোয়ার না হয়নি, বরং শেষের দিকে নিচের দিকে ডাউন। এই মাস শেষ হবার পর যে হিসাব হলো, একক মাস হিসাবে এক মাসে $3 বিলিয়ন মার্কিন। দর্শক, কল্পনা করতে পারেন কত বড় উল্লঙ্ঘন। যদিও এখানে ঈদের একটা ইস্যু আছে, কিন্তু গত ডিসেম্বরেও, লাস্ট যখন নাকি সরকারের পতন এবং তার পরবর্তী সময়ে যে আস্তে আস্তে উঠছিল, তাতে ডিসেম্বরে লাস্ট ছিল $264 কোটি বা $68 কোটি মার্কিন। এবার $300 কোটি অতিক্রম করছে। ঈদের 6 দিন বাকি থাকতে যে হিসাব ছিল বন্ধ হয়ে গেল, তখন $294 কোটি মার্কিন ছিল। আজকে ব্যাংক খোলার পর বাকি 6 দিনের হিসাব করে দেখা গেল এই 6 দিনে চলে আসছে প্রায় $10 কোটি মার্কিন। তার মানে 296 সঙ্গে 10 যুক্ত করার পরে $300 কোটি মার্কিন পার হলো। তার মানে $3 বিলিয়ন প্লাস যেই রেমিটেন্সের মাইল ফলক, এইটা নজিরবিহীন অকল্পনীয় ঘটনা। এবং বুঝতেই পারছেন যে এই ধারার কাছাকাছি, যদিও এর পরবর্তী সময় এই প্রতি মাসে মাসে থাকবে না $300 কোটি মার্কিন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, কিন্তু কাছাকাছি অবস্থারও যদি থাকে, 250 কোটি মার্কিন যদি রাখা যায়, তাহলে বুঝতে পারবেন যে ওই IMF এর চুলকানি, বিশ্বব্যাংকের হুমড়িতম্বি, ওগুলি কোনো কিছু লাগবে না। আমরা এই যেহেতু এখন ব্যয় অনেক কমছে, বুঝতে পারছেন না, 7-8 জন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংককে যায়, যে সমস্ত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের সাথে মিটিং করে, এবং যেদিন শুরু সেদিন যায়, আর যেদিন শেষ সেদিন চলে আসে, 2 রাত, তার মধ্যে অসংখ্য মিটিং। তারপরে এমইউ স্বাক্ষর, 5,000 টাকা ফেরত আনার। শ্রীলঙ্কারও বলছে যে $1 বিলিয়ন প্লাস কিন্তু তোমাদের দেশে গেছিল, সেটাও আমার দেশে নিয়ে আসার ব্যবস্থা করো। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কথা দিচ্ছে যে হ্যাঁ, চেষ্টা করবে। আর থাইল্যান্ডে তো যেই স্বাক্ষর হয়েছে, মোটামুটি এখানে হাত দিলে অনেক রাঘব বলের সন্ধান পাওয়া যাবে এবং তাদের টাকা হাই কমেন্ট জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠাবে। যাই হোক, আরেক গল্প ওইটা না করি, আপাতত যেটা দেখেন, আমি বলবো যে এই যে রেমিটেন্স আসছে, প্রবাসীরা পাঠাচ্ছে ঈদ উপলক্ষে তার স্বজনদেরকে, তো এইটাকে উৎসাহিত করার জন্য নানান পদক্ষেপ নিতে হবে। আমরা হয়তো আটখানা হয়ে যায় এই খুশিতে, আমরা বাস হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলাম, আরে প্রবাসীরা তো পাঠাচ্ছে, ওরা তো পাঠাবেই ওদের দেশের স্বজনদের জন্য। না, আমার প্রতিটা প্রবাসীর কাছ থেকে আমি পৌঁছাইতে পারি নাই। প্রতিটা প্রবাসীকে দেশপ্রেমিক করতে হবে, তাদেরকে বলতে হবে, ভাইরে তোমার একটু কষ্ট হলে তুমি তো তোমার ব্যাংকিং চ্যানেলে পাঠাও, তোমার একটা বৈধতা হবে যে তুমি চ্যানেলে পাঠাও, তোমার সাথে যে বাংলাদেশের একটা সংযুক্তি আছে সেটা ঘটাও। প্রবাসীদেরকে বৈধতা দিতে হবে। কম্বোডিয়া যাইতে হবে, কম্বোডিয়া প্রায় $1 লাখ কামায়, ক্যাশ, একেবারে মার্কিন ইনকাম করে, ওখানে ডলার চলে। তারপরে ওদের লোকাল মুদ্রা অনেক দুর্বল, ওইটা খুব একটা ব্যবহার হয় না, কিন্তু মার্কিন ডলারে যেহেতু বেতন পায়,
ওই ডলারটা আমার দেশে আনা দরকার 1 লাখ, ওখানে দ্রুত বেগে এম্বাসি করতে হবে, ওখানে সরকারি রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংক বা বেসরকারি বড় ব্যাংকের শাখা নিতে হবে। 2-3টা শাখা যদি নেওয়া যায় আলহামদুলিল্লাহ প্রচুর আসবে। এইভাবে প্রতিটা দেশ জরিপ করে করে যেখানে যেখানে বাংলাদেশি আছে সেই সব জায়গায় এজেন্ট দিয়ে একটা ভিন্ন ভাবে যদি আমরা ড্রাইভ দেই একেবারে মানে আধা জল খেয়ে, তাইলে আর ওই IMF এর দিকে তাকায় থাকতে হবে না। টাকা যখন IMF একদিকে দেবে আরেকদিকে বলবে এটা করো ওইটা করো করতে, যেটা ভাই জান তো শেষ হয়ে যাবে। ওদের সাথে তাল মিলাই পারবো না। আমরা আমাদের সঙ্গে তাল মিলাই, আমাদের ফরেন রিজার্ভ দরকার, আমাদের ডলারের যেই উল্লম্ফন সেটা কমানো দরকার। এই জন্য আমাদের যত রিজার্ভ আসতে থাকবে অর্থাৎ ডলার যত ঢুকতে থাকবে দেশে, সেই উত্তেজনা কমে যাবে, দ্রব্যমূল্যের দাম কমবে। সেই কাজটা এখন আমাদের করা দরকার। 24 ঘন্টার মধ্যে বিএনপির পাপিয়া এবং হারুনকে বহিষ্কার করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের অন্যতম একটি সেরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করে সেই সমাবেশে হারুন এবং পাপিয়া বক্তব্য রেখে যে ধৃষ্টতা প্রদর্শন করেছে সেটা বাংলাদেশের আলেম সমাজ মেনে নিতে পারে না। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন রিকশাওয়ালা ভ্যানওয়ালা রাজনীতি করতে পারে, বাংলাদেশের একজন শাক বিক্রেতা মাছ বিক্রেতা গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে, ভোট দিতে পারে, ভোটের দাওয়াত দিতে পারে। কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের কোনো ইমাম, বাংলাদেশের কোনো কারি, বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারোর জন্য ভোট চাইতে পারবে না, ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না। বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ, বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ, সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান, ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায়, তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন। একই কাজ আওয়ামী লীগ করেছে। বিগত দিনে আওয়ামী লীগের সময় তাফসীর মাহফিলগুলোতে 144 ধারা জারি করা হতো। বিগত সময় মাহফিলগুলোতে স্টেজে মঞ্চের সামনে থেকে আলোচনা চলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া হতো, মাউথ কেড়ে নেওয়া হতো। বিগত সময় আলেম ওলামা মাহফিলে যাওয়ার পথে তাদের গাড়ি ভাঙচুর করা হতো। আজকে ঠিক একই উপায়ে পাপিয়া, হারুন সহ বেশ কিছু লোক এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে রাজপথে নেমেছে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে। একজন আলেম, তিনি তো আলেম, সে আলেমের জায়গায় থাকবে, তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায়। তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না? তিনি তো আলেম ঠিক আছেন, কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক। তার তো ভোট দেওয়ার অধিকার আছে, ভোট চাওয়ার অধিকার আছে, ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে। এটা আলেম হোক আর রিকশাওয়ালা হোক, প্রত্যেকের সেই অধিকার আছে। তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে, এটা এখন সরকারকে খতিয়ে দেখা উচিত। আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে, কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটূক্তি করা হয়। কত বড় দুঃসাহস! তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে, যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে, তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে? পাপিয়া। ওরে বাপ রে বাপ, কত বড় মুফতি সাহেব পাপিয়া! তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে। এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল। তারা জানাজার নামাজ নিজেরা শুরু করে দিয়েছিল, তারা কোরবানির চামড়া নিজেরা নিজেদের বাসা বাড়িতে রেখে দিয়েছিল, কওমি মাদ্রাসায় দেয় নাই। আর আজকের আপনার দশাও তাই হয়েছে, আপনিও সেই একই কাজ শুরু করেছেন। আপনার এলাকায় আপনি এমপি হবেন না হবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি কোনো অবস্থায় একটি গোষ্ঠীকে আপনি বলতে পারেন না যে কোনো আলেম কোনো ইসলামপন্থী নাগরিক ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারবে না, রাজনীতির ময়দানে ভোট চাইতে পারবে না, তার পিছনে নামাজ হবে না। এই বক্তব্য আপনি রাষ্ট্রদ্রোহিতার শামিল করেছেন, এই বক্তব্য ধর্মদ্রোহিতার শামিল বলে আমি মনে করি। আজকের কোন ভাষা ব্যবহার করলেন আপনি? কি কারণে আজকে বলতে গিয়ে বলছেন আমির হামজার বিরুদ্ধে, আজহারি সাহেবের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুৎসারটাতে গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে? ধিক্কার জানাই আপনার এই সকল কুচক্রী মানসিকতার, ধিক্কার জানাই আপনার এই সকল এই অসাবধানতাবশত এই সকল বক্তব্যের। আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে। ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাক স্বাধীনতা এবং বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য। বাক স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সেই দলের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে চান? আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান? তারা কি দেশের মানুষ নয়? তারা কি দেশ নিয়ে ভাবার চিন্তা নাই? তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না? তারা কি ভোট নিয়ে কথা বলবে না? তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না? এই কেমন বক্তব্য যে আজকে আপনি দিয়েছেন, যে বক্তব্যগুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাও করলেন। যা কিছু ঘটলেই ভয়। ভয় কেন? এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন, আলেমদের বিপক্ষে দাঁড় করাবেন কেন? আপনি যদি এত সাহস থাকে পারলে নিজ দায়িত্বে আপনি নির্বাচন করেন। এত বড় একটি সংগঠনের নাম দিয়ে ব্যানার দিয়ে তারপরেও যদি আপনাকে আলেম বিদ্বেষী হতে হয়, তাহলে বুঝতে হবে আপনি মূলত এই সংগঠনের উপকার করতে আসেন নাই, আপনি এসেছেন মূলত কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য। তলে তলে অনেক কিছু ঘটে যাচ্ছে দর্শক। সেই ওবায়দুল কাদেরের বিখ্যাত উক্তি যে তলে তলে সব হয়ে গেছে। তো আমেরিকার সাথেও মনে হয় বাংলাদেশের হয়ে গেল। কেন বললাম কথাটা? একটু ঠাট্টা করেই বললাম, সিরিয়াসলি নিয়েন না। বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টার্লিং, ইলন মাস্কের স্টার্লিং। ইলন মাস্ক বুঝতেই পারছেন আমেরিকার মাটিতে এখন দ্বিতীয় ব্যক্তি যে ট্রাম্পের কলকাঠি সবকিছু নাড়ছে। যদি মাঝে মধ্যে ঠোকাঠুকি বাদে, কিন্তু ইলন মাস্ককে উপেক্ষা করতে পারবে না ট্রাম্প, এটা ভালো করে জানি সারা বিশ্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ঝানু প্লেয়ার, তিনিও জানেন ইলন মাস্ককে ধরলে আমি ট্রাম্পকেও পাবো। তো এখন ইলন মাস্ককে ধরতে গেলে এমনি শুধু শুধু ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই। গোলাপ ফুল দিয়ে আপনি ইলন মাস্কের মন জয় করতে পারবেন না, ট্রাম্পেরও মন জয় করতে পারবেন না। তাদের হলো ব্যবসা দিতে হবে। তো ব্যবসাটা দিয়ে দিল খুব দ্রুত গতিতে। ইলন মাস্ক নিশ্চয়ই মানে খুব অবাক হবে, বাপরে বাপ, চাইলে আমার হয়ে গেল। এখন সেই স্টারলিংকের যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জায়ান্ট, যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন আবেদনের মাধ্যমে এনজিএসও
অর্থাৎ নন জিও স্টেশনারি অরবিট লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংক এর কার্যক্রম শুরু হবে। মূল কাজটা হয়ে গেছে, এখন বাকি টেকনিক্যাল বিষয়গুলি আমি অতটা বুঝি না। তো যেটা বুঝতাম সেটা হলো যে এখন স্টারলিংকের বাংলাদেশে ব্যবসা করা সময়ের ব্যাপার মাত্র, জাস্ট মানে মূল কাজটা হওয়ার পর এখন আর কোনো সময় লাগবে না। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই তথ্য জানান। দেখেন, সংবাদ সম্মেলন করে এটা ঘোষণা করতে হচ্ছে, তার মানে কত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সবার কাছে গুরুত্বপূর্ণ। কারণ যে শুল্ক নিয়ে যে তছনছ কাণ্ড করতেছে, সবাই তো বিলা হয়ে আছে, আতঙ্কিত, হাই হাই, মানে কি হিসাব করতেছে সবাই যে কার কত লোকসান হবে। বাংলাদেশের ইউনুস ফেরার সাথে সাথেই মানে সেই বিমস্টেক বৈঠক শেষ করে বাংলাদেশে আসতে না আসতেই আগে হলো ওইটা নিয়ে বসতে হয়েছে যে রপ্তানি আয়ের উপর একটা বড় ধাক্কা এবং ক্ষতিগ্রস্ত হবে আমাদের তৈরি পোশাক শিল্প। ওই ক্ষতিটা কিভাবে পোষানো যায় তার জন্য বৈঠক, এবং 48 ঘন্টার মধ্যে 2টা চিঠি দিবে পৃথক। এবং ডক্টর ইউনুস এখন এতে আছে যে কোন ফাঁকে ট্রাম্প অথবা ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করা যায়। তো সেই যে যোগাযোগ করার জন্য এই যে এখন আজকে স্টারলিংক এর রেজিস্ট্রেশন যে কমপ্লিট হয়ে গেল, এটা তো খবর পৌঁছে যাবে ইলন মাস্কের কাছে। ইলন মাস্ক বলবে যে দেখো বাংলাদেশের কে যোগাযোগ করতে চাচ্ছি, কথা বলি। তো কথা বলা মানে কি, এখন দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ ইউনুস, তার সঙ্গে কথা বলবে। আর ডক্টর মোহাম্মদ ইউনুস তো তার চমৎকার তার যেই প্রেজেন্টেশন, ধারণা করা হয় যে মানে বড় কিছু হবে না, যে শুল্কটা যদি কমানো হয় তাহলে তারা বাংলাদেশকে কনসিডার করবে। কারণ যুদ্ধ করার কিছু নেই, ট্রাম্প বুঝতেছে সারা আমেরিকা এখন কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে রাস্তার উপরে। সুতরাং যা খুশি তাই করবে সেটা ট্রাম্পের পক্ষে সম্ভব না, বা বিশ্ব বাস্তবতা বুঝে তাকে অবশ্যই নমনীয় হইতে হবে। এখন যত নমনীয় হবে এটা আমাদেরও লাভ, সারা বিশ্বের লাভ। এখন দেখা যাক, লিডার চেয়ারম্যান বলছে আগামী 9 এপ্রিল থেকে ঢাকায় 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সামিট স্টারলিংক ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে। যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টারলিংকে কানেক্ট করে এক্সপিরিয়েন্স করতে পারবেন। বাংলাদেশে স্টারলিংক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন, অনুমোদনের ক্ষেত্রে স্টারলিংক বিডা রেজিস্ট্রেশন আবেদন করেছিল, বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তাদের পরবর্তী ধাপ এনজিএসও লাইসেন্স, আজকে তারা সেটার আবেদন করতে পারে। আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে এনজিএসও লাইসেন্স দিয়ে দিতে। এই লাইসেন্স পাওয়ার পর দিন থেকে স্টারলিংক কমার্শিয়াল অপারেশন করতে পারবে। সরকারের পক্ষ থেকে কমিটমেন্ট ছিল 90 দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরুর ব্যবস্থা করা। লাইসেন্স দেওয়া হয়ে গেলে তাদের জন্য ইটস রেডি টু গো, অর্থাৎ 90 দিনও লাগলো না, তার আগে দ্রুত গতিতে হয়ে গেল। এবং এটা এই মুহূর্তে একটা হওয়াটা খুব জরুরি। দর্শক, ডক্টর ইউনুসকে 4-5 বছর ক্ষমতায় রাখতে পিনাকি ভট্টাচার্যের থিওরিতে নতুন মাত্রা, এবার রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা। দর্শক, প্রফেসর ইউনুসকে 5 বছর ক্ষমতায় রাখা দরকার বা 4 বছর ক্ষমতায় রাখা দরকার, এই আলাপটা প্রথমে এসেছে রাষ্ট্রবিজ্ঞানী, অ্যাক্টিভিস্ট, আপনি তাকে নানান অ্যাডজেক্টিভ ভূষিত করতে পারবেন, পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে। পিনাকি ভট্টাচার্য পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন থিওরির প্রোপোনেন্ট, অনেক থিওরি বাংলাদেশে দিয়েছে। বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স এগুলোর অনেক কিছু পিনাকির মাধ্যমে শেপ হয়েছে। পিনাকির অনেক টার্ম, এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত পরিভাষা হয়েছে যেটা পিনাকির মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে। রাজনীতিতে অনেক গালি, যেগুলো গণতন্ত্রের সৌন্দর্য, এগুলো পিনাকি আবিষ্কার করেছে। পিনাকি এখন একজন থিওরিস্ট হয়ে উঠছেন, নানা থিওরি দিচ্ছেন। তার যে ভিডিওগুলো, ওগুলো যদি বই আকারে লেখা হয়, এবং ইংরেজিতে লেখলে তো ঠিক আছে, ইংরেজিতে যদি লেখেন তাহলে ওগুলো পলিটিক্যাল সায়েন্সের উন্নত কিতাব হতে পারে। এই জন্য আমি তাকে রাষ্ট্রবিজ্ঞানী বলি। পিনাকি ভট্টাচার্য ট্রানজিশন গভর্নমেন্টের থিওরি দিয়েছেন, ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদে ক্ষমতা রাখার দরকার এটা বলছেন, ক্ষমতা মেয়াদ বৃদ্ধি করা উচিত, নানানভাবে বলছেন। সবকিছু খোলামেলা বলছেন না, আমরা খোলামেলা তার বক্তব্য ব্যাখ্যা করছি। সেখানে 4-5 বছর ক্ষমতা রাখার একটা আলাপ উঠেছে। এটা নন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে। পিনাকি ভট্টাচার্য এটা নন পলিটিক্যাল কেউ, তারা কিন্তু পলিটিক্যাল কেউ নয়। কিন্তু দর্শক, রাজনীতিবিদরা কিন্তু এই বিষয়ে এখন কথা বলে, যেমন জামাতের কর্মীরা বা জামাতের জনশক্তিরা, এরা সবাই চায় যে ডক্টর ইউনুস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুক। এনসিপির লোকজন চায়, এবং এনসিপির লোকজন ডক্টর ইউনুসকে নেতাও মানে। কিন্তু এমনকি এই ধরনের আকাঙ্ক্ষাও আছে অনেকের, যে তারা যদি নির্বাচনে জিতে তাহলে কোনো একটা উপনির্বাচনের মাধ্যমে প্রফেসর ইউনুসকে জিতিয়ে তারা প্রফেসর ইউনুসকে প্রধানমন্ত্রী বানাবে, এই আকাঙ্ক্ষাও আছে। কিন্তু প্রফেসর ইউনুসকে 4-5 বছর বা 3-4 বছর ক্ষমতায় রাখা দরকার, গুরুত্বপূর্ণ কোনো রাজনীতিবিদের পক্ষ থেকে সরাসরি আলাপ আসেনি, বা রাখার যৌক্তিকতা নিয়ে কোনো আলাপ ওঠেনি। সার্জিস আকাঙ্ক্ষার কথা বলেছেন যে আমার আকাঙ্ক্ষা তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর দেখতে চাই, নির্বাচিত। কিন্তু এইভাবে বর্তমান যে ফর্মেটে আছে এটা একটু ট্রানজিট করে, এটা একটু পরিবর্তন করে 3-4-5 বছর ক্ষমতায় রাখার পক্ষে বা রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে। এবং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে সাড়া পাওয়া গিয়েছে যিনি বাংলাদেশের রাজনীতিতে আরেক লিজেন্ড। এদেশে মেধাবী সন্তানরা যে রাজনীতিতে আসে এবং বিপ্লবী, মেধাবী, বুদ্ধিজীবী সব যে একত্রে হওয়া সম্ভব, পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট, মাঠের লড়াকু সৈনিক, ভালো বক্তা, টকশোতে ভালো পারফরমার, ভালো শিল্পী, একজন ভার্সেটাইল বা বহুমুখী গুণের অধিকারী এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শিবিরের সাবেক সদস্য। ইসলামী ছাত্র শিবির, এটা ইসলামী ছাত্র শিবিরের একটা অবদান। শিবির এরকম লোক তৈরি করে যারা বাংলাদেশের রাজনীতিতে আলো ছড়ায়, এবং শিবির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তৈরি করে দিয়েছে। তিনি ঢাকা ইউনিভার্সিটির স্পেশাল কোটায় সদস্য ছিলেন। সেই আসাদুজ্জামান ফুয়াদ এখন রাজনীতিতে আলো ছড়াচ্ছেন। এবি পার্টির জনপ্রিয়তা ওই অর্থে তেমন নেই, কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ, তাকে মানুষ পছন্দ করে, তাকে জামাত শিবিরের লোকজন পছন্দ করে। আওয়ামী লীগের প্রোপাগান্ডিস্টরা তারা তার ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার পর জামাত শিবিরের বড় বড় নেতারাও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ডিফেন্ড করেছে। অতএব দর্শক, আসাদুজ্জামান ফুয়াদ তিনি গুরুত্বপূর্ণ। তার কথা,
যেমন প্রধান উপদেষ্টা কাউকে ডাকলে বা ঐকমত্য কমিশনে বসলে অথবা সব রাজনীতিবিদদের নিয়ে বসা হয় এরকম কোনো প্রোগ্রামে রাজনীতিবিদদের যদি কথা বলেন, সেখানে যদি 5 জন রাজনীতিবিদদের কথা আলাদাভাবে মূল্যায়ন করা হয়, তার মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কথা আলাদাভাবে মূল্যায়ন করতে বাধ্য হবে। এর মানে বাংলাদেশের রাজনৈতিক নেতা যদি বিভিন্ন দল থেকে 5 জনের তালিকা করা হয়, তাদের মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পড়বে, যদি তার দল কিন্তু 5 এর মধ্যে পড়বে বলে আমি মনে করি না। আসাদুজ্জামান ফুয়াদ তিনি একটা কথা বলেছেন, তার সম্পর্কে এত অ্যাডজেক্টিভ কেন দিলাম, তিনি বলেছেন এটা একটা আলাদা তাসির আছে, আলাদা একটা তাৎপর্য রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।